ইউটিউব ফ্যামিলি অ্যান্ড ফেসবুক ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি আপনাদের সম্প্রীতি এসে গেছি নতুন দিনের শুভেচ্ছা নিয়ে, নতুন একটা সুন্দর ব্লগ উপহার দিতে। তো আজকে অনেক দিন পর এই টাইমে আর কি, এখন বেজে গেছে প্রায় 11:30, বেরিয়েছি দুইজনা মিলে, যাচ্ছি আবার সেই ক্যান্টিনে। তো সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে এবং দুপুরের রান্নাটা প্রায় মানে করে এসেছি। বাবি আর ঋষি বাড়িতে আছে, তো ক্যান্টিনে তো প্রতিবারের মতো কিছুই দেখাবো না। তো ভাবলাম এখানে আগে ব্লগটা শুরু করে দিই, কেন কি পরে আবার অনেক হিজিবিজি হয়ে যাবে, আর তারপর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার হয়তো সন্ধে হয়ে যাবে। তো আজকে দিনটা এইভাবে শুরু করলাম। তো থাকুন আমার সঙ্গে, দেখতে থাকুন আজকের ব্লগে কী কী হতে থাকে। এইখানে কোভিডের সময় বড় কোয়ারেন্টাইন সেন্টার হয়েছিল এই জায়গাটা। কদিন আগে আপনাদের বলছিলাম না, এরকম একটা জায়গা আছে যেখানে এরকম ফ্লাইটগুলো খুব কাছ থেকে দেখা যায়। আজকে লাকিলি আমি নিতে পেরে গেছি, মানে আমি এটা দেখেই নি। আমি আপনাদের কোয়ারেন্টাইন সেন্টারটা দেখাচ্ছিলাম, তো তখনই একদম দেখলাম। আশা করছি আমি এটা ক্যাপচার করতে পেরেছি। বেজে গেছে 2:10। আমাদের ক্যান্টিন থেকে এখন ফিরছি, জাস্ট বেরোলাম আর কি। তো বাড়ি গিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে বিকেলবেলা কথা বলবো, কী কী আনলাম না আনলাম দেখাবো অবশ্যই। তো পরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। এখন বেজে গেছে প্রায় 6:05 কি 10 হবে। বাড়ি আমার পুরো খালি। খেয়ে দিয়ে আমরা একটু মানে রেস্ট করছিলাম, মানে ঘুমাইনি আর কি। তো বাবি অনেকদিন পরে তার ইচ্ছা হচ্ছে একটু সাইকেল নিয়ে বেরোবে, সামনেটায় সাইকেল চালাচ্ছে। আর ঋষি ফোন নিয়ে ওই ছবি আঁকছিল। তো বাবা বললো যে চল তোকে ছাদে নিয়ে যাই, ছাদে খেলছে। তো দেখি আমি একটু ছাদে যাই, দেখি ও কী কী করছে না করছে আপনাদেরও দেখাই। চলুন ছাদে। এনাদেরকে বলেছিলাম যে ছাদে এসে দেখাবো ঋষি কীরকম খেলছে, কিন্তু ওর সঙ্গে আরও বেশ কয়েকজন বাচ্চা ছিল, সেই জন্য ভিডিওটা তুলিনি। ওর বাবা মা ভাববে কি যে ওদের ভিডিও তুলছি, যাই হোক অনেকের আপত্তি থাকতেও পারে। তো এখন তারা সব খেলে চলে গেছে, আমি আর উনি আছেন পেছনে। দেখুন দেখা যাচ্ছে ওই যে ফ্লাইটটা যাচ্ছে, এই দেখুন। যাই হোক, ঋষি এখন এমন হাঁপিয়ে গেছে, হাঁপিয়ে গিয়ে নিচে চলে গেল। আমরা একটুখানি পরে হেঁটে হেঁটে যাই, নিচে যাব একটু হাঁটি আর কি। আর কি বাবিও চলে এসছে। আমি যখন ছাদে আসলাম তখন বাবি ঢুকে গেছে বাড়িতে। দিল্লির দেখুন বিকেলবেলাটা এখন বাজছে, কটা বাজছে গো? 7টা বেজে গেছে হবে, এখন 7টা বেজে গেছে। ওই একটা লাইট দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে একটা এয়ারপোর্টটা এখান থেকে খুব কাছে, তো ওইটা এবারে ল্যান্ড করবে আর কি, একটা ফ্লাইট আর কি, এখান থেকে দেখা যাচ্ছে। আমি তো অনেক স্পষ্ট দেখতে পাচ্ছি আর কি, আপনারা ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছেন জানি না। এই হোক, অন্য বড় তো উড়ে যাচ্ছে, অন্য বড় তো উঠছে, ওই দিকে একটা উঠছে, ওই যে মিট করছে। আগে একটা দেখালাম, ওর পেছনে আর একটা, দেখুন আর একটা নামবে। কত লোক কত জায়গায় যায়। আমি যখন আগে এয়ারফোর্সের ক্যাম্পাসে থাকতাম আর কি, তো ওর সাথে একটা দেওয়ালেরই ইয়ে ছিল আর কি, মানে এয়ারপোর্টের যে রানওয়েটা। তো তখন মানে সারা দিন সারা রাত খালি উঠছে আর নামছে, এই দেখতাম। আর ওখানে খুব যখন এয়ারক্রাফট ল্যান্ড করতো আর কি, তো ফোনের টাওয়ারে খুব ডিস্টার্ব হতো আর কি। তো সারাদিন আমার খালি এটাই মনে হতো যে এত লোক কোথায় যায়, সারাদিন ধরে আসছে যাচ্ছে যাচ্ছে আসছে। আর চাঁদটা দেখাবো, দাঁড়ান, চাঁদটা উঠে গেছে এখন। এক ফালি চাঁদ, কিছুদিন পরে দোল পূর্ণিমা হবে, তখন এটা পুরো গোল হয়ে যাবে। কিছু না, আজকে সন্ধ্যাবেলা তুমি কিছু কথা বলবো বলেছিলে, গতকাল বলেছিলে। এখনই কেন বলে দেবো, যখন বলবো তখন ভুলে গেছে। কি বলে ভুলেই যায়। চলুন তাহলে নিচে সন্ধে টন্ধে দিই। আর এরকম কি সুন্দর লাগছে দেখো, এদিকে এসো, ক্যামেরাতে কি সুন্দর লাগছে এদিকে।
আকাশটা দেখ, দারুণ লাগছে। অনেক দিন পর দেখলাম। এই সময়টা আমরা বিছানায় বসেই কাটিয়ে দিই, ও ঘুমিয়ে কাটায়, আমি অনেক সময় ঘুমাই, অনেক সময় ফোন দেখতে দেখতে কাটিয়ে দিই। আজকে প্রচুর থকে গেছি, ক্যান্টিনে যাওয়া নয় তো, অনেক থকে গেছি। চলো, থকে গেছি, ঠকে না মানে কি বলে ওটাকে, ক্লান্ত হয়ে গেছি। আর এটা মানে ভাববেন না মানে বাংলা ভুলে যায়নি আর কি, না বলে বলে আর কি, মানে এই ওয়ার্ডগুলো সেই সময় আসে না। যে কথাটা, যে ভাষাটা সবসময় বলা হয় সেই ওয়ার্ডগুলোই আগে এসে যায়, তো সেই জন্যেই এরকম মাঝে মাঝে অসুবিধায় পড়ে যাই। তো চলুন নিচে যাই, সন্ধে টন্ধে দিতে হবে। চলো গো, চলুন। আবার কিচেনে ঢুকে তুমি খুচুর খুচুর। দেখছি তোমার কিচেনের কি অবস্থা। কিচেনে নেওয়া যাচ্ছে তাই অবস্থা। ছাদ থেকে আসার পর ঋষিকে একটু পড়ালাম, মানে রিভিশন দেওয়ালাম আর কি। আমিও একটু পড়ে নিলাম যে কীরকম কী আছে না আছে, একটু বুঝিয়ে দিলাম আর কি, লাস্ট মোমেন্টে রিভিশন আর কি। তো তারপরে এখন আপনাদেরকে একটুখানি কয়েকটা জিনিস দেখাই যেগুলো আমি ইয়ে থেকে, ক্যান্টিন থেকে নিয়ে এসেছি। তো বেশ বেশ মানে এনেছি কি ওই গ্রসারির আইটেমই ম্যাক্সিমাম, আর দুটো স্পেশাল জিনিস এনেছি, সেটা দেখাই। এই যে ফিউচারার একটা ননস্টিকের কি পট বলে এটাকে, এইরকম টাইপের আমার কাছে ছিল না আর কি, আর আমার একটা দরকারও ছিল। এটা 3 লিটারের নিয়েছি, অনেক সময় অনেক কিছু কাজ করতে লাগে আর কি, রান্নাবান্নায়। বেশ সুন্দর জিনিসটা। এর সাথে একটা এরকম বই দিয়েছে, দেখবো এর মধ্যে কী কী রান্না আছে, কোনোটা যদি কখনো ট্রাই করি। মানে এটাই উল্টো ধরেছি, তো কখনো কিছু ট্রাই করলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার তো অবশ্যই করব। অনেক অনেক রান্না আছে, রেসিপি আছে। আর নিয়েছি আমি ঋষি, একটু আয় না ওইটা, ওটা একটু বার করে দিতে একটু। এই যে আমি এটা বার করতে পারছি না, দেখ এটা কি আছে, বার কর আরাম। হ্যাঁ, এই যে নিয়েছি ট্রে। আমার ট্রেগুলো তো খারাপ হয়ে গেছিলো, ট্রে সেট নিয়েছি এরকম। এই নিয়ে এসেছি 3টে ট্রে আছে এরকম সেম। আর গ্রসারির আইটেমগুলো দেখালাম না, আছে তেল আছে, ম্যাগি আছে, বিস্কিটস আছে, এইসবই আর কি। তো ওগুলো আর কি দেখাবো, এগুলো সব বাড়িতে আসে। এটা দেখালাম, এটা আমার অনেকদিন ধরে শখ ছিল এই জিনিসগুলো নেওয়ার আর কি, মানে ট্রেটা তো দরকারি, আর এই যে পটটা নিয়েছি সেটারও আমার অনেক দিনের শখ ছিল, কিন্তু আর একটু বড় হলে 5 লিটারের হলে ভালো হতো। তো যাই হোক, যেটা পেয়েছি সেটা নিয়েছি। আর একটা খুব সুন্দর জিনিস পেয়েছিলাম, সেটা হচ্ছে ধোসা বানানোর একটা ওই মানে ফ্ল্যাট টাইপের যে এগুলো হয় আর কি, কী বলে ওটাকে, প্যানে। তো যেটা অরিজিনাল ধোসা বানানোর জন্যই মানে ওটা হয় আর কি জিনিসটা। তো ওটা নিয়েছিলাম, নিয়ে মানে অপশান ছিল আর কি, মানে হয় ওটা নিতে পারবো নয় এই পটটা। তো ভাবলাম যে ধোসা বানানোর তাওয়া আমার কাছে আপাতত আছে, তো আমার এটা এখন বেশি জরুরি। তবে ওই জিনিসটা আমি নেবো, আমার অনেক দিনের শখ আছে, ওটা একটা নেবো, ওটারও ফিউচারারই ছিল। এই আর কি, এইসব জিনিসই নিয়ে এসেছিলাম। আর কি বলবো, আর কিছু বলার নেই এখন। ও কিছু কথা কালকে বলছিল যে রাতে বলবো, দেখি ও যদি বলে তো ভালো, না হলে ব্লগটা আর বেশি বাড়াবো না টেনে হেঁচড়ে। তো এখন আমাকে রাতের রান্নাটা করতে হবে, 9টা বেজে গেছে। তো রুটি করব, আর কি করি দেখি, একটু সবজি টবজি কিছু করবো রাতে। তো থাকি, দেখি ও একটু কাজটা সেরে নিক, তারপরে কথা বলছি আবার আপনাদের সঙ্গে। কি বলতে চাইছিলে তুমি? কালকে আমাকে বলে রেখেছিল, সন্ধ্যাবেলা 2-3 বার জিজ্ঞেস করলাম, বলো। না সবাই জানে। আর আমি সার্ভিসে থাকলে তো হারকিস বলতাম না ব্যাপার নিয়ে। সিভিলিয়ান হিসেবে বলতে পারো, দেশের নাগরিক। সিভিলিয়ান তো আমি নই, তুমি না হলেও যাই হোক, ভেটেরান নাগরিক হিসেবে তো বলাই যায়। এয়ার ভেটেরান। তো বলার যে ব্যাপারটা সেটা হচ্ছে বার্নিং ইস্যু না ওয়ার্ল্ডের কাছে এখন, যেটা ইউক্রেন এন্ড রাশিয়া। জেলেনস্কি, ভ্লাদিমির জেলেনস্কি, ভ্লাদিমির পুতিন, তো ওই ব্যাপারটা। আচ্ছা, প্রথমে যেটা বলে রাখি, এগুলো আমার পার্সোনাল ওপিনিয়ন। হয়তো যারা আমাকে দেখছেন তাদের কারোর সাথে আমার মনের মিল নাও হতে পারে। তো আমি যেটাই বলছি, আমার নিজে যেটা মনে হচ্ছে সেটা বলছি। তো মনের মিল না হলেও মনের দূরত্ব যেন না হয়, সেই। তো সবাই এখন টিভিতে দেখছে না তো যে কী চলছে।
যুদ্ধ ব্যাপার। তো এখন সবাই মন মানিয়ে নিয়েছে, কেউ হিরো বানিয়ে নিয়েছে জেলেনস্কিকে, কেউ হিরো বানিয়ে নিয়েছে পুতিনকে। ভিলেন বেশি বানিয়েছে পুতিনকে। হ্যাঁ ওটা, হ্যাঁ অ্যাকচুয়ালি ভিলেন কাউকে বানানোর পেছনে আমরা যেমন এখানে ইনভলভই নেই, আমরা জানিই না ওখানে হচ্ছেটা কি। তো আমাদের মনে ভিলেন কি করে বানাবে কেউ? তো সেটা হচ্ছে প্রোপাগান্ডা, নানান রকম ভিডিও ফুটেজ, আর সেটাতে পশ্চিমের যে দেশগুলো, পাশ্চাত্য দেশ, তারা অনেক আগে। তো তারা নানান রকমভাবে চেষ্টা করছে যে এই করছে, ওই করছে, সেই করছে। আসবো ডিপলি কী করছে। তো আমি এখন যেটা বলতে চাইছি যে হলো কেন এই কাণ্ডটা, জানেন হয়তো অনেকে, কারণ আমি ইতিহাসকার নই, আমার অত নলেজও নেই। আর আমি যেটা বলছি সেটা সাল হিসাবে বলবো না, কারণ এই সাল হিসাবে বললে পরে ইতিহাসকারের মতো লাগবে যে 1991-এ রাশিয়াকে ভাঙা হয়েছিল, 1994-এ এই তার মধ্যে আরও একে আনা হয়েছিল, ন্যাটো গঠন হয়েছিল। আমি ওইদিকে যাবো না, আমি একটুখানি ব্রডলি বলবো। তো প্রথমে কি হয়েছিল, কেন পুতিনের মাথা কেন খারাপ হয়েছিল? অ্যাকচুয়ালি পুতিন আজকে যেটা করছে সেটার জন্য অনেকদিন আগে থেকে তৈরি করেছিল নিজেকে। হয়েছিল কি, রাশিয়ার সাথে ভারতের রিলেশনটা তো সবাই জানে। 1971-এর যুদ্ধটা ভারত জিততে পারতো না যদি রাশিয়া না সাথে থাকতো। কেন ওই সময় যেভাবে চোখ রাঙানি দিয়েছিল আমেরিকা চাইছিলই না যে যুদ্ধটা চলুক পাকিস্তানের এগেনস্টে। শুধুমাত্র রাশিয়া ছিল যে নিউক্লিয়ার সাবমেরিন এবং সবকিছু দিয়ে সাপোর্ট করেছিল। 13 দিনের যুদ্ধ হয়েছিল এবং ওই সময় সাপোর্ট করেছিল যে যুদ্ধটা চলুক, একটা নির্ণায়ক একটা কিছু বেরোক, সেটা রাশিয়া করেছিল। কারণ আগাগোড়া ধমকি ছিল বাকি দেশেদের, বিশেষ করে আমেরিকার, যে যুদ্ধ শেষ করো, এইভাবে যুদ্ধ, দাদা আমি একাই, আর কেউ দাদা কি করে হবে। তারপরে একটা থার্ড ওয়ার্ল্ড, ওখানে দাদা কি করে হবে। ইন্ডিয়াকে তো তখন কেউ পুছতোই না, সত্যি কথা বলতে গিয়ে। অ্যাকচুয়ালি রাশিয়ার কি হয়েছিল, রাশিয়া একটা টাইমে ওয়ার্ল্ডের সব থেকে বড় পাওয়ার ছিল, এরিয়া হিসাবেও এবং ওর মিলিটারি যে পাওয়ার ছিল সেসব হিসাবে, সব কিছু হিসাবেই ও ওয়ার্ল্ডের সব থেকে বড় পাওয়ার ছিল। তো এইটা আমেরিকার কিছুতেই সহ্য হচ্ছে না, আমেরিকা চাইছিল ওকে ভেঙে দিতে হবে। অ্যাকচুয়ালি রাশিয়াকে ভাঙার পেছনে অনেকগুলো কারণ ছিল। ওই আমি বললাম ডেট ওয়াইজ যাবো না। আফগানিস্তানের উপরে রাশিয়া অ্যাটাক করেছিল, সেখানে রাশিয়া প্রচণ্ডভাবে মানে অনেক চেষ্টা করেছিল, কিন্তু ওই গৃহযুদ্ধ লেগে নানান রকমভাবে রাশিয়ার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। আমেরিকা ওর ফায়দা নিয়েছিল, সেই ফায়দা নিয়ে রাশিয়াকে ভেঙেছিল, 14-15টা কান্ট্রিতে আলাদা আলাদা করে দিয়েছিল ওকে, কেননা ওর সুপার পাওয়ার হওয়ার নেশা ছিল। রাশিয়াকে ভাঙার পর রাশিয়াকে খুব তাড়াতাড়িও ভেঙে দিয়েছিল। যখনই আফগানিস্তান থেকে হেরে রাশিয়া ফিরেছিল, তারপরেই রাশিয়াকে ভেঙে দিয়েছিল। ভেঙে দেওয়ার পরে এবার ছোট ছোট অনেকগুলো দেশ হয়ে গেছিল রাশিয়ার আশেপাশে। যদি দেখো ওই দেশগুলো কি করলে, এত ছোট ছোট দেশ, ওদের মনে ভয় লেগে গেল যে রাশিয়া হয়তো আবার নিজের পাওয়ারে আসলে আমাকে আবার নিয়ে নেবে নিজের মধ্যে। তো নিজেদের মধ্যে একটা ওই ক্লাব টাইপের বানাতে হবে, যাতে কারো অসুবিধা হলে অন্যজন আসে সামনে। তো সেখান থেকে ন্যাটোর গঠন হয়েছিল। আর ন্যাটোর মাস্টার মাইন্ড ছিল আমেরিকা। ও প্রথমে ওই 14টা কান্ট্রিকে নিয়েছিল ন্যাটোর মধ্যে। তো রাশিয়া তখন রেগে গেছিল, ভেঙে দিয়েছে, তারপরে রাশিয়া ওগুলোকে নিয়ে নিয়েছে। তো রাশিয়া রেগে গিয়ে বললো যে এরকম কেন করলে। তখন ইউএসএ আর ন্যাটো কান্ট্রি বলেছিল যে এরপরে আমরা আর কাউকে ন্যাটোতে ঢোকাবো না। এই হয়ে গেল যা হয়ে গেল। তার 3 বছর পরেই আরো প্রায় 15টা কান্ট্রিকেও ন্যাটোতে ঢোকালো। এরকম করে ও রাশিয়ার আশেপাশে পুরো আধিপত্য বাড়াতে শুরু করলো। এখন রাশিয়ার যদি কেউ ম্যাপ দেখে, ম্যাপের মধ্যে ন্যাটোর কান্ট্রি রাশিয়ার চারপাশে পুরো ছড়িয়ে আছে। যদি ওয়েস্টের দিকটা দেখেন, তার মধ্যে একটাই ওর মাঝে ব্যারিয়ার ছিল, যেটা ন্যাটো থেকে ওকে আলাদা করছিল, সেটা ছিল ইউক্রেন। বাকি ওর পাশে যতগুলো ইউরোপিয়ান কান্ট্রি আছে সবগুলো ন্যাটোতে ঢুকে গেছে। তো রাশিয়ার ওইটাতেই প্রচণ্ড ছিল যে আমি তো আগে থেকেই বলছি যে
কেউ ন্যাটোতে যেও না, তোমরা আগে ডিক্লেয়ারও করেছো যে যা এসে গেছে, তারপরে আর যাবে না। তারপর এত কিছু বলার পরেও জেলেনস্কি মানে নিজের থেকে দেখছে ও ন্যাটোতে যেতে চায়, মানে যে ইউক্রেন ও ন্যাটোতে সামিল হতে চায়। তো ওকে প্রথম দিকে অনেক বুঝিয়েছে পুতিন যে তুমি যেও না, কেননা তোমার যে সীমা সেটা শেয়ার হয়, ওদের যে ইন্টারন্যাশনাল বর্ডার অনেকটা এরিয়া জুড়ে সেটা রাশিয়ার সাথে শেয়ার হয়। এবার ওখানে ন্যাটো ঢোকা মানে অ্যাকচুয়ালি ন্যাটো তো কিছুই না, আমেরিকা ঢোকা। আর ওই একদম জানি দুশমন আমেরিকা তো রাশিয়ার তো দুশ্মনী। হ্যাঁ, তো ওকে বোঝাতে 2014 থেকে বুঝিয়ে আর কিছুই হচ্ছে না ওকে। লাস্টলি ও অ্যাপ্লাইও করে দিয়েছিল ন্যাটোতে যাওয়ার জন্য। আর ততদিনে পুতিন একটা রাশিয়াকে জায়গায় নিয়ে এসেছিল পাওয়ারের দিক দিয়ে, সবকিছুর দিক থেকে, যে এখন আজকের ডেটে ওই যখন ভেঙে দিয়েছিল 91 আলাদা কথা, কিন্তু এখন ওইভাবে অত সহজে তো চোখ দেখাতে পারবে না রাশিয়াকে। তো পুতিন লাস্টলি অ্যাটাক করেছে, একটা দেশকে অ্যাটাক করেছে, ইউক্রেনকে, যেখানে রাষ্ট্রপতি হচ্ছে জেলেনস্কি। এইবার আসি যে ব্যাপারটাতে, এটা আমি বললাম যে পুতিন কেন অ্যাকচুয়ালি অ্যাটাক করেছে। পুতিন নিজের দেশের জন্য দেখে অ্যাটাক করেছে। আর পুতিনের অ্যাকচুয়ালি যেটা আছে, যদি আমি ভাবি মোদি আর পুতিনের, যদি আমি একসাথে ভাবি, মোদিরও একটা স্বপ্ন আছে পিওকে নিজের ইয়েতে ঢোকানো, ও যেন তেন প্রকারে ঢোকাবে। মোদি একটা ছোট্ট পিওকের কথা ভাবছে, যে পিওকে অ্যাকচুয়ালি তো আমাদের যে ওপর দিকেও তো আমরা ফালতু একটা নকশা বানাই, যে ভারতের যদি কাউকে ম্যাপ বানাতে হয় ওপর দিকটা আমরা এরকম এত বড় বানিয়ে দিই, অ্যাকচুয়ালি তো এটা নেই, অর্ধেকটাই তো চলে গেছে পিওকেটা। তো যদি মোদির এটা যদি ইচ্ছা হতে পারে যে আমি পিওকেটাকে নিয়ে আসবো, আর যে পুতিন যার কাছ থেকে অলরেডি 15টা দেশ হয়ে গেছে যাকে ভেঙে, তো তারও তো ইচ্ছে হতে পারে যে আমার এগুলো তো আমরা একসাথেই ছিলাম, তো আমরা সব একসাথে আবার হব। এবং সেটাও ইন্টারন্যাশনাল সবার কাছে বলেওছে যে অ্যাকচুয়ালি আমার এম এটাই যে আমি পুরনো যে সোভিয়েত রাশিয়া ছিল আমি সেটাকে আবার বানাবো। তো এতে লস কার? আমেরিকা। সব থেকে বড় লস হচ্ছে আমেরিকার, দাদাগিরি চলে যাবে, যে কারণে ভেঙেছিল রাশিয়াকে। এইবার ব্যাপার হচ্ছে যে জেলেনস্কি যেটা করছে, ওর দুটো দিক আছে। জেলেনস্কি যেটা করছে আমার যেটা মনে হয়, একটা হচ্ছে যে ও মানে খুব ভালোভাবে মোটিভেট করেছে দেশের জন্য লড়তে, সিভিলিয়ান মানুষকেও ইয়ে করেছে। তারা ওই মল্টোভা নাকি যেটা বলছে, ওই পেট্রোল বোম ফোম বানিয়ে ওদেরকে শিখিয়ে দিয়েছে কিভাবে ছুঁড়ে মারতে হবে সবাইকে। কিন্তু আমার যেটা কথা, যদি একটা দেশের প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার যেই হোক, লড়ার সময় সিভিলিয়ানকে কেন ইনভলভ করবে এইভাবে? হ্যাঁ, তোমার আর্মি দিয়ে করো, যা ইচ্ছা দিয়ে করো, সিভিলিয়ান কেন ইনভলভ হবে? তুমি সিভিলিয়ানকে ডাকছো, ঠিক আছে, বলছো যে আসো তোমরা ইয়ে করো, তো তুমি তাহলে এইভাবে কেন তুমি আর্মি সেট আপ করেছিলে, সিভিলিয়ানকে আলাদাভাবে রেখেছিলে? তো সবাইকে তাহলে ইসরায়েলের মতোই করে দিতে পারতে, যে তোমাকে এই জীবনের এতগুলো বছর আর্মিকে দিতে হবে, এইভাবে তোমাকে ট্রেনিং নিতে হবে। তুমি লাস্ট টাইমে এসে যখন তুমি পারছো না, ও তো অ্যাকচুয়ালি ও হয়ে গেছে একটা কি বলবো, ওই মানে লুডোর ওই হ্যাঁ, ওকে মানে ওই ডাইসের মতো ঘুরিয়ে কখনো ন্যাটো ফেলছে, ইউরোপিয়ান কান্ট্রিরা ফেলছে, কখনো ইয়ে ফেলছে। আমি ওর কথাবার্তাগুলো মানে যতবার ও মিডিয়াতে এসছে আমার শুনে যতটুকু মনে হয়েছে যে ও কথাবার্তা মানে ওকে একটু দেখে বলে, ও ম্যাক্সিমাম টাইম দেখে বলে, সামনে কাগজেও লেখা থাকে, মানে ওইটা দেখে ও বলতে থাকে। তো এরকম না করাই ভালো। আর যখন চোখের সামনে দেখতে পাচ্ছে যে ওর হার হবেই, তো সেটাকে অন্যভাবে নেগোসিয়েশন দিয়ে ওকে সলভ করা দরকার ছিল। এই সিভিলিয়ান যেগুলো মরছে
আর সিভিলিয়ান যদি, হ্যাঁ এবারে এই ব্যাপারটা নিয়েও আছে, অনেকে বলতে পারে যে এই 13 দিন হয়ে গেল, আজকে তো 13 দিন হয়ে গেছে যুদ্ধে, তো রাশিয়া তো টেক ওভার করতেই পারলো না, কিভকে নিতে পারলো না, আর বাকি 6-7টা শহর কখনো এ নিয়ে নিচ্ছে, কখনো ও নিয়ে নিচ্ছে। আসল ব্যাপারটা কি, আসলে রাশিয়ান যে পপুলেশন, যে অ্যাকচুয়ালি ওদের যেরকম পপুলেশন, ওদের সাথে আর এই কি ইউক্রেনের যেরকম খুব একটা অন্তর নেই ওদের, তো ওরা সিভিলিয়ানকে মারতে চাইছে না। যদি এই যুদ্ধটা যদি কম্পেয়ার করে দেখা যায় সিরিয়া বা ইরাকের সাথে, ইরাকে বা সিরিয়াতে যা করা হয়েছিল, আমেরিকা যে করেছিল, যে এখন বড্ড জ্ঞান দিচ্ছে সবাইকে, ওরা বোমের পর বোম মেরে সিভিলিয়ানকে সেফ প্যাসেজও দেয়নি ওরা ওখানে বেরোনোর জন্য। মানে বিল্ডিং এর পর বিল্ডিং, জায়গার পর জায়গা, ক্লাস্টার বোম টোম, তো মানে ওখানে পরমাণু বোমা মারা হয়েছে এবং সেটা কোথাও আসেও নি, কোনো নিউজেই আসেনি। এখানে তো এখনো একটা অ্যাটমিক বোম ইউজ হয়নি। তো এতদিন ধরে ক্যাপচার করতে পারছে না, একটাই কারণ, সিভিলিয়ান ইনজুরিটাকে যতটা পারা যায় ওরা অ্যাভয়েড করতে চাইছে। যা তার মধ্যে নিউজে আসছে এখানে এটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে। একটা যুদ্ধ যখন হয়, এটা তো বাগাডলি খেলা নয় বা লুডো খেলা নয়, যে আমি বললাম যে এই গুটিটাকেই মারবো, এক ঠকাস করে মারলাম, ওই গুটিটাতেই গেল। একটা বম্বিং হচ্ছে একটা লাইভ জায়গাতে, যে বম্বিং করছে তার হার্টবিট এত বেশি, সে কোথায় ইয়ে করবে, যে এয়ারক্রাফট নিয়ে ফায়ার করতে আসছে সে ভাবছে আমি ফায়ার করার আগে আমার অ্যান্টি এয়ারক্রাফট গান থেকে বাঁচতে হবে, তো কোল্যাটারাল ড্যামেজ যেটা বলে, তো সেগুলোই হচ্ছে ওখানে, মানে না চাইতেও কিছু হয়ে যাচ্ছে, সেগুলো হয়ে যাচ্ছে না। এখন আমার মনে হয় যে সব থেকে বড় বুড়বক এই পুরো যে ইয়েটা চলছে তাতে জেলেনস্কি, আর খেলোয়াড় হচ্ছে আমেরিকা। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে খেলছে আমেরিকা আর ইউরোপিয়ান কান্ট্রিজগুলো। পুতিনকে আমি বলবো না যে মানে খুব ভালো লোক বা এইরকম লোক, কিন্তু হ্যাঁ ও নিজের দেশের জন্য করছে যা কিছু করছে। ভিলেন নয়, ভিলেনটা তো নয়, ওকে ভিলেন বানানো হচ্ছে ওয়েস্টার্ন মিডিয়া থেকে, কিন্তু জেনে শুনে একটা আমি বলছি, একটা খার্কিভ বা মারিউপোল বা যেরকম জায়গা যেগুলোতে বম্বিং করে পুরো শহর শেষ হয়ে গেছে, যে এক একটা শহরে 10 লাখ করে আবাদি আছে, সেখানে 300 কি 200 করে সিভিলিয়ান মারা গেছে। তো যদি ওর ওই রকম যদি সিলেক্টেড যদি ও অ্যাটাক না করতো, তাহলে একটা 10 লাখ আবাদী শহরে কি 300 লোক মারা যেত? 300টাও কম নয়, যদি আমি তা বলছি না, কিন্তু এটা তো মানে ভাবতে হবে লোকজনকে, যে ও লাস্ট পর্যন্ত চেষ্টা করছে যে মানে কিভাবে সিভিলিয়ান ইনজুরি কম করা যায়। আর জেলেন্সকি আছে সিভিলিয়ানদেরই উকসাচ্ছে, তোমরা পেট্রোল বোম মারো, এসব মারো। আমার তো খালি মনে হচ্ছে জেলেন্সকি আফটার যুদ্ধের পরে যে সিভিলিয়ানগুলোকে যে পেট্রোল বোম বানানো শিখিয়ে দিল, মানে একজন তো ক্রিমিনাল হয়ে যেতেও পারে, রেডি করে দিল না একটা ট্রেনিং। ওটা তো আফগানিস্তানের রাস্তাও পরিষ্কার করছে, রাস্তা, হ্যাঁ, মানে কারোর সাথে মানে কোনো গৃহযুদ্ধ মতবিরোধ যেটা বলে হলে, অ্যাকচুয়ালি হ্যাঁ, গৃহযুদ্ধ। এবং এখন ও যে 18,000-20,000 যে এত হাই পাওয়ারের অস্ত্রশস্ত্র ওখানে ডিস্ট্রিবিউট করেছে, সেটা নিয়েও এখন ইয়ে চলছে, মানে লোকে ওই অস্ত্র নিয়ে গিয়ে লুটপাট করছে। হবে, ক্রিমিনাল হয়েই যাবে মানুষ। এবং ওর যে জেলে যে ক্রিমিনাল ইয়েতে ছিল সবাইকে ছেড়েও দিয়েছে, দেশটা পুরো বরবাদ করে দিয়েছে। যাই হোক, বরবাদ আমরাও হব। কেন? কেননা তেলের জন্য আমেরিকা তো স্যাংশন লাগাচ্ছে তেলের উপর। ওয়ার্ল্ডে দুটোই সব থেকে বড় তেল সাপ্লায়ার, আমেরিকা রাশিয়া। আমেরিকা পুরো মজা নিচ্ছে, ও নিজের ওয়েপন বেচে ও লাল হয়ে গেল, সব থেকে বড় ওয়েপন ফ্যাক্টরিও। আর তেল তো ও বেচে তো যা হয়ে গেল তো আর বলারই না, $140 হয়ে গেছে।
শুধুমাত্র আমরা এখনো বুঝিনি, কেননা ইউপি আর পাঞ্জাবে ইঞ্জেকশন ভোট চলছে বলে জাস্ট এগুলো শেষ হবে। এখনকার হিসেবে অন্তত 30 টাকা তেলের দাম বাড়া উচিত ছিল। তো দেখা যাক সেটা কবে বাড়বে। মানে যুদ্ধ যেখানেই হোক, এফেক্ট সব জায়গায় ওয়ার্ল্ড ওয়াইড হবে, কেউ বাঁচবে না ওর থেকে। যুদ্ধটা তাড়াতাড়ি মেটা হলো। হ্যাঁ, মেটাতে আধা ওয়ার্ল্ড তো মেটাতে যাচ্ছে না, ও তো উস্কে যাচ্ছে। সেই এখন যদি কেউ আমাকে বলে যে এই যে দেশ লেখাটি নাও, ঘরে আগুন লাগিয়ে দাও, আমি যদি লাগাই ঘরে আগুন, তাহলে আমি বোকা। আমার ঘর আমাকে দেখতে হবে। তো মনে হয় আমি একটু নিউট্রালি দিলাম নাকি একটু বেশি পুতিনের পক্ষে বলে ফেললাম? না, পক্ষে বলার কথা নয়, যেটা সঠিক সেটা সঠিক। আচ্ছা, আমি যেটা মনে করি, জেলেন্সকি ও তো নিজের দেশের কথা ভেবেও তো ন্যাটোতে যেতে চাইছে। ও ন্যাটোতে যাওয়ার ইয়েটা কি ছিল, ইচ্ছাটা কেন হয়েছিল? ও রাশিয়া থেকে কি শাসানি পেয়েছে যে রাশিয়া থেকে ওর কিসের ভয়? ন্যাটোতে গেলে পরে অনেকটা তোমার ইকোনমিক স্যাংশন পাওয়া যাবে। আচ্ছা, যে পুরো যে ন্যাটো দেশের যে ইকোনমিক স্যাংশন পায় ও পুরোটাও পাবে। প্লাস ও মানে কিছু একটা আলাদা করতে চাইছিল, যেটা ওকে হয়তো কি ডিল হয়েছে ওদের মধ্যে সেটা এখন জানা মুশকিল ব্যাপার আছে। কারণ আমেরিকাতে চাই ওই বর্ডার শেয়ারটা তো ইয়ে করছে, ইউক্রেন করছে ওখানে। এখন ওদের মধ্যে কি হয়েছে, সব বড় বড় লোকের উলু খাগড়ার প্রাণ যাচ্ছে আর কি, এইসবই হচ্ছে। এই হচ্ছে ব্যাপার, কিন্তু আলটিমেটলি আমাদেরই ওয়াট লাগবে। সেটা তো 100। তো কি আর কিছু বলার আছে তোমার? আর কিছু সেরকম বলার নেই, আমি জানি না, অনেক কিছু বলার ছিল, গুছিয়ে বলতে পারলাম না। ঠিক আছে, সিরিজ ওয়াইজ বলবে তুমি, পরে যদি আবার মনে হয় বাবা না, সেরকম বলতে পারো। আচ্ছা, মানুষে আমাকে দিন, মানে কমেন্টে জানান যে আপনারা কি এই ধরনের জিনিস সিরিজ ওয়াইজ মানে শুনতে চাইছেন, তাহলে আমি সেরকমভাবে বানাবো নাকি। সেটা যদি জানতে চান এই বিষয়টা নিয়ে আরও কিছু, তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আচ্ছা, আমার কাছে কেন জানতে চাইবে? নিউজ চ্যানেল খুললে জানতে পারবে। নিউজ চ্যানেল খুললে অবশ্যই জানতে হবে, ওখানে এত চিৎকার চেঁচামেচি করে শুনতে হয়, মানে কান খাড়া করে। তাদের একটা অন্যরকম। তুমি কি বিজনেস তৈরি করছো, তুমি তোমার যেটা মনে হচ্ছে সুন্দর করে বোঝাচ্ছ, মানে যদি কারোর ভালো লাগে, আমি তো বলিনি জোর করে চাপাচ্ছি না, কেউ যদি শুনতে চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। চাকরি ছেড়ে এটা লাভ হয়েছে কথা বলা যাচ্ছে, নাহলে তো এগুলো বলাই যায় না। তাহলে কি ব্লগটা আমি শেষ করি? হ্যাঁ, শেষ করলে শেষ করো। তো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি, একটু অন্যরকম ব্লগ। কার কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকে আমি আসি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গে অবশ্যই থাকবেন, আর আনন্দতে নিশ্চয়ই থাকবেন। তো আসি, টাটা, বাই বাই, শুভরাত্রি, সায়োনারা।